এবার নজর সুপ্রিম কোর্টের দিকে, কারণ এসএসসি মামলা শুনানি তো ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে এবং সেখানে সুপার নিউমেরিক পোস্ট নিয়ে সওয়াল জবাব চলছে এবং রাজ্যের পক্ষ থেকে সেই সুপার নিউমেরিক পোস্ট নিয়ে তা এসএসসির কোর্টে বল ঠেলে দেওয়া হলো। কিভাবে? আমাদের প্রতিনিধি সুমন আমাদের সঙ্গে রয়েছেন। সুমন, আমরা জানি সুপার নিউমেরিক পোস্টের বিষয়টি যখন আলোচনায় আসে, যখন বিষয়টি সবার সামনে আসে, আদালত এই বিষয়টি উল্লেখ করে, তখন মন্ত্রিসভার ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছিল, রাজ্যের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছিল। তাহলে সেক্ষেত্রে কি করে এসএসসির কোর্টে বল ঠেলে দেয় বিষয়টি নিয়ে? পরিষ্কারভাবে বলা হচ্ছে কলকাতা হাইকোর্টে যে প্রপোজাল গেছিল সুপার নিউমেরি পোস্ট তৈরির জন্য, সেই প্রপোজাল কিন্তু রাজ্য সরকার দেয়নি। সেই প্রপোজাল দিয়েছিল এসএসসি এবং রাজ্য মন্ত্রিসভা সেই অতিরিক্ত শূন্য পদগুলো অনুমোদন দিয়েছিল, সেটা কিন্তু সুপ্রিম কোর্টে রাজ্য সরকার জানালো। অর্থাৎ সুপার নিউমেরি পোস্ট নিয়ে যে প্রপোজাল এসএসসির কাছ থেকে গিয়েছিল, এটা পরিষ্কারভাবে জানানোর অর্থ এই পোস্টের দায় এসএসসির উপর চাপানোর চেষ্টা করলো রাজ্য এবং মন্ত্রিসভা শুধুমাত্র তাতে অনুমোদনটুকুই দিয়েছিল, এটা কিন্তু রাজ্য সরকার জানালো প্রথমত। দ্বিতীয়ত, এখনও কিন্তু সুপার নিউমেরি পোস্ট নিয়ে রাজ্য সরকারকে রীতিমতো প্রশ্নের মুখে পড়তে হচ্ছে। তার কারণ রাজ্য সরকার কেন 2022 সালে এসে 2016 সিলেকশন প্রসেসের একটা সুপার নিউমেরি পোস্ট তৈরি করলো, এই প্রশ্ন কিন্তু তুলছে সুপ্রিম কোর্ট। এখন কিন্তু সওয়াল জবাব পর্ব চলছে। যে সওয়াল জবাব পর্বে রাজ্য সরকার বোঝানোর চেষ্টা করছে যে সুপার নিউমেরি পোস্টের কোনো প্রয়োগ হয়নি, সেক্ষেত্রে রাজ্য সরকার কোনো অন্যায় কাজ করেনি, সুপার নিউমেরি পোস্ট বৈধ কি অবৈধ এই জাস্টিফিকেশন কিন্তু রাজ্য সরকার এখন সুপ্রিম কোর্টে দিচ্ছে। এখন অবধি কিন্তু যোগ্য চাকরিহারাদের নিয়ে একটি কথাও রাজ্য সরকার বলেনি। একদম তোমার কাছে আসবো, তোমার কাছে আপডেট দেবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন প্রদীপ্ত। প্রদীপ্ত, একটা প্রশ্ন আমার সত্যি আসছে যে এসএসসির পক্ষ থেকে সুপারিশ দেওয়া হলো, কোনো রকম রিভিউ না করে তা অনুমোদন দেওয়া হলো। মানে একটা মন্ত্রিসভায় এত সহজেই কি কোনো কিছু অনুমোদন দেওয়া, মানে এতগুলো পোস্ট আসছে, এতগুলো সরকারি চাকরির বিষয়, কোনো রকম রিভিউ না করে অনুমোদন দেওয়া সম্ভব কি? মানে আমার বিষয়টা নিয়ে প্রশ্ন সাধারণ মানুষের। হয়তো হেডমাস্টার মশাই রয়েছেন, তিনি আমার থেকেও ভালো বলবেন, কিন্তু আমি যেটা বলছি সেটা উনি রিভিউ করে দিতে পারেন। একটা স্কুল থেকে তার রিকুইজিশন যায়, সেই রিকুইজিশন ডিআই অফিস থেকে যায়, তারপর স্কুল সার্ভিস কমিশনে যায়, এইভাবে একটা রিভিউ প্রসেস করা হয়েছে। সেই রিভিউ প্রসেসটা করে এসএসসি নিচে, তার পরিপ্রেক্ষিতে রাজ্য সরকার দিয়েছে প্রয়োজনের তাগিদে। এখানে দুটো কথা হচ্ছে, এক, তার প্রয়োগ হয়েছে কিনা যে প্রশ্নটা করা হচ্ছে, আর দুই, যদি সুপার নিউমেরিক পোস্ট অবৈধই হয় তাহলে যে জাস্টিস গাঙ্গুলি যে পরবর্তীকালে বলছে আমি 32,000 চাকরি খেয়ে এসেছিলাম, তারা কোনো কারণে 23 সালের মে মাসে বেঁচে গিয়েছেন, এবার তারা মারা যাবেন, এই ধরনের কথা যে জাস্টিস গাঙ্গুলি বলেন, তিনি কি করে সেখানে সোমা দাসের চাকরিটাকে দিলেন সেই সুপার নিউমেরিক পোস্ট থেকে, যদি সেটা অবৈধ হয়? পয়েন্ট নাম্বার 2, এখানে আপনি স্যার নিশ্চয়ই আমার ভুল ধরিয়ে দেবেন। পয়েন্ট নাম্বার 2, যে ববিতার চাকরি গেল, তারপর অনামিকার চাকরি গেল, এইভাবে যে ক্রমান্বয়ে 3টে চাকরি গেল, তাহলে সেক্ষেত্রেই বা রিভিউ এর জায়গাটা কি ছিল? সিবিআই কি রিভিউ করলো, কোন জায়গা থেকে রিভিউ করলো? আপনাদের প্রশ্নগুলো সত্যি যুক্তি রয়েছে বলে মেনে নিচ্ছে, কিন্তু আপনাদের এই বল ঠেলাঠেলিতে না এখন প্রচুর মানুষ, মানে হাজার হাজার পরিবার, ডাইরেকশনটা তো দিয়ে দিলেই হতো, চাকরিহারা ডাইরেকশনটা দিয়ে দিল, তারা কিন্তু যোগ্যতা দিয়ে চাকরি পেয়েছেন। শ্যামলদা, এতটা সহজ বিষয়টা, মানে আমার কাছে রিকুইজিশন পাঠানো হলো, আমি লিস্টটা দেখলাম, জাস্ট আমি টিক মেরে দিলাম, আমি বললাম যে না এতগুলো চাকরি হোক, এতগুলো পোস্ট তৈরি করে দাও, এতটা সহজ না? এতটা সহজ নয়। বিষয়টা হচ্ছে 2011-র আগে পর্যন্ত এসএসসির যে নিয়মটা ছিল সেটা হচ্ছে যেদিন বিজ্ঞাপন বেরোলো সেদিন কতগুলো পোস্ট খালি আছে তাই দিয়ে বিজ্ঞাপন বেরোতো। ফলে এই বিজ্ঞাপন, তারপরে পরীক্ষা হবে, তারপরে ইন্টারভিউ হবে, এই প্রসেসে 2 বছর লাগতো। এবার এর মধ্যে কিছু ভ্যাকেন্সি হয়ে যেত, তারা আরও 3 বছর মানে 5 বছর একটা স্কুল ওই খালি পোস্টে থাকতে হতো। এই গভর্নমেন্ট 2012-তে একটা অর্ডার বার করেন, সেটা হচ্ছে যে যেদিন রেজাল্ট বেরোবে সেদিনের যে ভ্যাকেন্সি সেইটা ধরে এরা নিতে পারে। অর্থাৎ বিজ্ঞাপনের সময় যে ভ্যাকেন্সি আছে তা নয়, রেজাল্ট যেদিন বেরোলো, ইন্টারভিউ স্টার্ট হলো, সেই পর্যন্ত যত ভ্যাকেন্সি ইতিমধ্যে তৈরি, যাতে স্কুলগুলো সাফার না করে, ছাত্রদের ক্ষতি না। এবার এইখান থেকেই আসছে যে তারপরে মামলা মোকদ্দমা পরে পরীক্ষা নিতে পারে। আমি মামলা বা আইনিগত দিকটা আমি যাচ্ছি, আমি সৈকত হাত তুলতে আসবো, কিন্তু দেবজিৎ আপনি মনে একটু ভালো করে ক্ল্যারিফাই করতে পারবেন নাকি? মানে 2016 এসএসসি 2022, মানে প্রায় আমি দেখছি মাঝখানে 6টা বছর মনে হয় কেটে যাচ্ছে, সেখানে কি সুপার নিউমেরিক পোস্ট তৈরি করা হচ্ছে এবং এতটা সহজে অনুমোদন মিলছে? ইন্ডিয়া এই কথাটাই বলেছেন একটু আগেই লাইভ লতে, দেখুন যেখানে দেখা যাচ্ছে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া এই প্রশ্নটাই তুলেছেন যে একজন বাবু চাকরি পেল না, তার সন্দেহ হলো, সে একটা রিট পিটিশন ফাইল করলো, তার 6 বছর পরে 6,861টা সুপার নিউমেরি পোস্ট ক্রিয়েট করেছো কার যুক্তিতে? তার মানে অ্যাডজাস্ট করতে গেছো, সেটা হয়তো সিজিআই বলেননি, মাননীয় সিজিআই, কিন্তু এইটাই হচ্ছে ঘটনা যে চুরিটা হয়েছে, এটা পরিষ্কার।
চুরি ঢাকা দেওয়ার চেষ্টা হয়েছে। এখন তো চুরি টুরি বলা যাবে না, রাজ্যের মন্ত্রিসভার ক্যাবিনেটের অনুমোদনপ্রাপ্ত মন্ত্রী মশাই বলে দিয়েছেন ওগুলো বেআইনি নয়, ব্যতিক্রমী। তো ব্যতিক্রমী যারা চাকরি পেয়েছে একটু ব্যতিক্রমীভাবে, পানের দোকানে টাকা দিয়েছে, চায়ের দোকানে টাকা দিয়েছে, কালীঘাটের চালির চালায় হিসেব করে টাকা চলে গেছে, থাকে তারা তো পেয়েছে। না না, জাস্টিস আমার কথা হচ্ছে আমার খেয়ে নিয়েছে, তারা কিছুদিন পরে মারা যাবে, তারপরে তাদেরকে তোমরা বিজেপি দলে নেবে, নিয়ে টিকিট দেবে। তোমাদের বক্তব্যটা খুব পরিষ্কার করো না যে তরুণ জ্যোতি তিওয়ারি তোমার সহকর্মী, সে 32,000 চাকরি খাওয়ার জন্য আন্দোলন করছে, আর তারপরে তোমরা বলছো যে বিজেপি লিগ্যাল সেল থেকে তোমাদের সাহায্য করবে। তোমাদের মুখোশ খুলে গেছে, চুরি হয়েছে, খুলে গিয়েছে পরিষ্কারভাবে। একদিকে তোমরা বলছো চুরি হয়েছে বলে 32,000 চাকরি খাওয়ার জন্য তরুণকে সামনে পাঠাচ্ছ, তারপরে লিগ্যাল সেল থেকে তোমরা বলছো যে লিগ্যাল সেল দিয়ে সাপোর্ট করো। প্রধানমন্ত্রী দর্শকদের কোনো সুবিধা হয় না, এবং যারা আজকে চাকরি হারিয়ে দিনের পর দিন অনশন করছেন প্রদীপ্ত এবং দীপজিতা, তাদের কিন্তু কোনো সুবিধা হচ্ছে না আপনাদের এই দায় কাটাতে, আপনাদের এই অশান্তিতে। প্রদীপ্ত এক মিনিট, এর আগের দিনের কি সাবমিশন ছিল রাজ্যের তরফে? হুজুর মাই বাপ, আমাদের এই সপ্তাহটাতে ধরাধরি করবেন না, এই যে ধর্মঘটটা বন্ধ রাখুন, তাহলে পুরো মন্ত্রিসভা জেলে চলে যাবে, পুরো মন্ত্রিসভা জেলে চলে যাবে, রাজ্যের কৌশলী চলে যাবে। শুরু হয়েছে, এ নিয়ে আলোচনা হবে। সৈকত, এই যে চেঁচামেচি, এই যে অশান্তি, আর আদালতের অন্দরে যে বল ঠেলাঠেলি চলছে, আর যারা সংগ্রামী যৌথ মঞ্চে রয়েছে, যারা আন্দোলন করছে, তাদের কোনো লাভ হচ্ছে? তাদের তো ভবিষ্যৎটা ঝুলে রয়েছে, কেউ কি তাদের কথা ভাবছে? না, দেখুন, আমি আবারও বলছি, একটা সরকার, শিক্ষা দপ্তর, স্কুল সার্ভিস কমিশন, যারা যোগ্য তাদের চাকরি পাওয়ার কথা। মাঝরাত্রি SMS পাঠাতে কে বলেছিল যে 15 লক্ষ 20 লক্ষ টাকার বিনিময়ে সাদা ওএমআরসিতে চাকরি করতে? কে বলেছিল ওএমআরসি পড়াতে? কে বলেছিল? আরে আমার লাইনটা শেষ করতে দিন। আরে এক সেকেন্ড, আমার লাইনটা শেষ করতে দিন। সেখানে অযোগ্যদের তালিকাটা দেখে নারাজ হয়ে ক্যান্সেল করতে হলো। শুধু চিৎকার করে গলাবাজি করে মিথ্যা কথা বলে কথা হবে না। কেন বললেন প্যানেল ক্যান্সেল করার কথা? তার জবাব দিই। আবার পরে এক সেকেন্ড আপনারা বলতে তদন্ত করবে। এরা সব আসলে তথ্য নিয়ে আলোচনা হলে আমি অবশ্যই আসছি। চেঁচামেচি নয়। না, আমি চুপ করে দিয়ে তৃণমূল এটা টাকা খেয়েছে, টাকা খেয়ে ব্যাংকের মনে চেঁচামেচি নয়। আবার বলছে আমরা আইনি সহায়তা দেব। আমি এরা পুরোপুরি প্রদীপ্ত আসবো। প্রদীপ্ত, আপনি বলেছেন। আমি দুটো প্রশ্ন। হ্যাঁ, তথ্য নিয়ে হলে আমি আলোচনা অবশ্যই আসবো। এক সেকেন্ড প্রদীপ্ত প্লিজ। প্রদীপ্ত প্লিজ। আরে আপনি মুখটা বন্ধ করুন এক সেকেন্ড। আমার বক্তব্য দুটো প্রশ্ন প্রদীপ্তের কাছে। এক, কুণালবাবু কি বলেছে? কুণালবাবুর বক্তব্যের কোনো উত্তর আছে? মমতা বন্দ্যোপাধ্যায়, ব্রাত্য বসু কি বলেছিলেন? তৃণমূল করলেই চাকরি পাওয়া যাবে। তৃণমূলের আরে কথাটা হচ্ছে আমার প্রশ্ন যুক্তি না থাকলে চিৎকারই অস্ত্র, যুক্তির অভাব থাকলে চিৎকার করতে অধ্যাপক মানুষ চিৎকার করে, ছোটদের ডিফেন্ড করে একটা দেখিয়ে দিয়েছো যে চিৎকার এখানে করতে প্রতিদিন সকালবেলা দেখো মুখোপাধ্যায় তৃণমূলের করেছো এখানে মিথ্যা কথা বলে বিভ্রান্ত করছো। তুমি আগে দেখিয়ে দিয়েছো কিভাবে মিথ্যা কথা বলতে হয়, কিভাবে পিন ফোটাতে হয়, সেটা